বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক নানা সম্মানে ভূষিত এবং তার আরও নানা পরিচয় আছে, সেসব পরিচয়ের কথা তিনি আমাকে উচ্চারণ করতে আজকের জন্য না করেছেন। মোহাম্মদ নূর খান আমার বাবা। আমার ডানে আছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল বিভাগের প্রধান জাহিদ নওয়াজ খান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি মিস্টার নূর খান, আপনি যেহেতু মানবাধিকার নিয়ে দীর্ঘকাল কাজ করছেন বাংলাদেশে, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিটা আপনি কি দেখেন? একটু আমি শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, আজকের অবস্থাটা আমি শুনতে চাই, এখনকার অবস্থাটা। ঠিক আজকের অবস্থা যদি আমি আপনার সাথে কথা বলতে চাই এই বিষয় নিয়ে, তাহলে তো উদ্বেগজনক বলেই আমি শেষ করতে পারবো না। আমি শঙ্কিত। এর আগে নানান শব্দ দিয়ে আমরা গত 15টি বছর বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরেও আমাদেরকে বলতে হবে, এরকম শব্দ খুঁজতে হবে, এটা ভাবিনি। কারণ এখনও নাগরিকদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে। তিনি যে মত হন না কেন, তিনি স্বৈরাচারের দোসর হন বা স্বৈরাচার হন, আজকে যখন আক্রমণ হচ্ছে তখন কেন যেন মনে হচ্ছে যে এই আক্রমণগুলোর পিছনের কোনো সুপ্ত বাসনা কোনো গোষ্ঠীর থাকতে পারে। হয়তো সেই গোষ্ঠীটি এখনও আমাদের দৃশ্যমান না। কারণ আজকের পরিস্থিতিতে যদি একটা অরাজক অবস্থা তৈরি করা যায়, সেক্ষেত্রে আমাদের যারা শত্রু, যারা ফ্যাসিস্টের দোসর, তাদের জন্য একটা সুবিধা তৈরি করা হয় কি না সেটাও আজকে ভাবতে হবে। যেই সময়ে স্বৈরাচারের যে অপরাধ, যে বর্বরতা, যে হিংস্রতা, যে জঘন্য তৎপরতা আমরা প্রত্যক্ষ জেনেছি, যে ধরনের লুটপাটের কথা আমরা শুনেছি এবং এখন বেরিয়ে আসছে, এই বিষয়গুলি নিয়ে যখন কার্যকর কিছু পদক্ষেপ, কার্যকর কিছু কাজ করা দরকার, যে কাজের কারণে হয়তো আগামীতে তাদের বিচারটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে, সেই কাজটিকে প্রাধান্য না দিয়ে আমরা এখনও ভাঙচুরে মত্ত হচ্ছি। এখনও মব জাস্টিসের উপরে কেন যেন আমরা নির্ভরশীল হতে চাচ্ছি। এখনও অনেক ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না। এবং সরকার যারা পরিচালনা করছেন, আমাদের অনেকের আশা আকাঙ্ক্ষার সরকার তো এটা। আমার নিজেরও একটা আশা ছিল, আমি নিজেও 15-16 বছর রাজপথেই ছিলাম বলতে গেলে, কিন্তু কেন যেন সেই জায়গাতে একটা ছেদ ঘটে যাচ্ছে, একটা দুর্বলতা এসে যাচ্ছে, যে আস্থাটা যেভাবে আমার রাখা দরকার সেইভাবে আমি রাখতে পারছি না। কারণ মনে রাখতে হবে, যখন সরকার কিছু কমিশন গঠন করেছেন, কমিশনগুলি রিপোর্ট দিচ্ছে, কোনো কমিশন এখনও কাজ করছে। আমি যদি বলি, আমরা যে গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন, যেটা আমরা কিন্তু আমাদের কাজ অব্যাহত রেখেছি, এবং এটা কিন্তু ছোটোখাটো কাজ না। 16 বছরে কী ধরনের অপরাধ এদেশে সংগঠিত হয়েছে, এটা আমরা যখন এর আগেও মানবাধিকার কর্মী হিসাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি, কথা বলেছি, তখনও কিন্তু এটার ভয়াবহতা, এটার এত ব্যাপ্তি, এটার গভীরতা বুঝতে পারিনি। আজকে কাজ করতে যে অবস্থাটা প্রত্যক্ষ করেছি, যে জিনিসগুলো জানতে পেরেছি, এটা ভয়াবহ। যেমন ভাবুন তো, একটি মানুষকে মোহাম্মদপুর এলাকা থেকে ভোর রাতে, সারা রাত বাড়িটা ঘিরে রেখে ভোর রাত্রে তাকে উঠিয়ে নেওয়া হলো। 6-7 জনের একটা টিম, যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেরই সদস্য। এবং যখন উঠিয়ে নেওয়া হলো, তখন আজান দিচ্ছে। ওই ব্যক্তিটি, যারা তাকে উঠিয়ে নিয়েছে, মুখোশ পরিয়েছে, হ্যান্ডকাপ পরিয়েছে, তাদেরকে অনুরোধ করলো যে আমি একজন কোরআনে হাফেজ, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দেন। ওই টিমে যারা ছিল তাদের প্রত্যেকেরই এটি মনের ভিতর গেঁথে গিয়েছে। এরপর যারা ধরে নিয়ে গেল, তারা তাকে আটকিয়ে রাখলো। যতদূর তথ্য পেয়েছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1-এর ভিতর যে আপনার টিএফআই, তারা কি নামাজ পড়তে দিল? তাকে ওই মুহূর্তে নামাজ পড়তে দেয়। ওকে। তাকে যখন
টিএফআই সেলে পাজা কোল মানে ঘাড়ের উপর নিয়ে উঠে গেল, যিনি ঘাড়ের উপর নিয়ে টিএফআই সেলতে উঠিয়েছেন প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষ্য দ্বারা এটা মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি। এবং তারপর 4 দিন পর তাকে, এটা কিন্তু র্যাব ইন্টেলিজেন্সের যে মানে ড্রাইভাররা ছিল যারা মাইক্রোবাস নিয়ে অপারেশনে নামতো, এরা প্রত্যেকে জেনে গেছে পরের দিনই যে একজন হাফেজ সাহেবকে উঠিয়ে আনা হয়েছে। এবং তারপর 4 দিন পর যখন তাকে নেয়ার মানে ওখান থেকে সরিয়ে নিতে চেয়েছে, তখন কোনো ড্রাইভার রাজি হয়নি। আমাদের ভিতরে তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যে একজন কোরআনে হাফেজ, তারা কিন্তু কেউ নাম জানে না। তো একজন সার্জন ছিলেন, তার দায়িত্ব ছিল মুখোশ, হ্যান্ডকাফ, দড়ি এগুলি দেয়া বা জমা রাখা। তিনি দিলেন তার উপরের নির্দেশনায়। লোকটিকে জবরদস্তি করে একজন ড্রাইভারকে ফোর্সফুলি নিয়ে একটা টিম রওনা দিয়ে দিল গভীর রাত্রে। ভোরবেলা 6:30 নাগাদ, যারা এই ঘটনার পরোক্ষ বা প্রত্যক্ষ সাক্ষী তাদের বক্তব্য বলছি আমি, ভোরে এসে ওই হ্যান্ডকাপ, ওই টুপি, দড়ি ফেরত আসলো, কিন্তু মানুষটি ফেরত আসেনি। এবং ওই মানুষটি এখন পর্যন্ত ফেরত আসেনি। এই যে মনের ভিতর যে ওই যে যারা ছিল তাদের ভিতর যে গেঁথে গেছে কষ্ট, সেই কষ্টের জায়গা থেকে একজন তার কোনো আত্মীয় স্বজনের কাছে বলেছে বা সে নিজে বলেছে, কথাগুলো আমরা জানতে পেরেছি, আমরা এটার উপর কাজ করছি। এবং খুব দুঃখজনক যে এভাবেই এই দেশ থেকে, এই দেশের নাগরিকদেরকেই স্বৈরাচার হত্যা করেছে। আরেকটা ঘটনা না বলে পারি না, এটা হচ্ছে আমরা অনেকেরই সাক্ষাৎকার গ্রহণ করছি। এমন একটি ঘটনা আছে, একাধিক ঘটনা। আমরা ইতিমধ্যে যে সমস্ত অপরাধীদের নাম চাউর হয়ে গিয়েছে, দেশবাসী জানে, এক নামে যাদেরকে চিনে যে অমুক এই ঘটনার মানে জল্লাদ, এরকম যাদের নাম বিশেষণ যোগ হয়েছে, এরকম একজন, আমি নাম বলবো না কারণ বিচারটা শেষ না হওয়া পর্যন্ত আমি অপরাধীও বলতে পারছি না, সম্ভাব্য অপরাধীর ব্যাপারে তার যিনি পাহারাদার ছিলেন, তার কিছু কথা আমরা জানতে পেরেছি। মানুষকে উঠিয়ে নেওয়া হতো, তারপর দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হতো, সেটা 7 দিন, 1 মাস বা তারও বেশি। তারপর যখন সিদ্ধান্ত হতো, তাকে একজন বা একাধিক ব্যক্তিকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে এই পাগলা নামক স্থানে, আপনারা দেখবেন এই পাগলা না, এই ব্রিজটার গোড়ায় ওখানে একটা সামরিক স্থাপনা আছে। ওখানে সুন্দরবনের জলদস্যুদেরকে যখন তাদের বিরুদ্ধে যখন অপারেশন করে, তখন ওখান থেকে একটা বোট নিয়ে আসা হয়, নৌকা, বড় নৌকা। সেই বোটটিতে পরবর্তীতে ওই বোটটিকে ব্যবহার করা হতো এই ধরনের বন্দীদেরকে নিয়ে মুন্সিগঞ্জের কাছাকাছি নিয়ে যাওয়া হতো নদী পথে। সেখানে হত্যা করে, পেট ফেরে অথবা পূর্বে হত্যা করে ওই প্যাকেটের মতো করে নিয়ে যাওয়া হতো নৌকায়। তারপর ওখানে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ফেলে দেওয়া হতো। এটার সাথে সাদৃশ্যতা আছে নারায়ণগঞ্জের খুনের ঘটনায়, 7 খুনের। 7 খুনের যে ঘটনা। তারপরে একজন নিজেই বলছে যে স্যার, আমি যখন এরকম একটা কাজ করছিলাম, একজন লোক লাফিয়ে নদীতে পড়ে যায়, আমি নিজে ঝাঁপ দিয়ে যে, সে তার নামও বললে সবাই চিনবে কারণ তাকেও অনেকে চিহ্নিত করেছে। সে উঠিয়ে আনে নৌকায় এবং তারপর যা পরিণতি, হত্যা করে পানিতে ফেলে দেওয়া। আরও অবাক কাণ্ড যে এইভাবে হত্যা করে ফ্রিজে রাখা এবং তারপর কোনো এক সময়ে ওই ডেড বডিগুলি নিয়ে রেল লাইনের উপরে অথবা চলন্ত ট্রাক বা বাসের সামনে ফেলে দেওয়া, যাতে বিকৃত হয়ে যায়, চেনা না যায়।
ওই সময় পত্রপত্রিকার সাথে আমরা যখন এই জবানবন্দিগুলি শুনছিলাম বা মানুষের কাছ থেকে এই তথ্যগুলি পাচ্ছিলাম, আমরা তখনকার পত্রপত্রিকার সাথে ঘটনার কিন্তু সাদৃশ্যতা পেয়েছি। আমরা দেখেছি 4-5 জনের লাশ এক সাথে ভেসে উঠত নদীতে। আমরা দেখেছি রেল লাইনে 3-4 জনকে মানে দুর্ঘটনার নামে হত্যা করতে, তাদের লাশ উদ্ধার করতে। আমরা দেখেছি ব্রিজের উপর থেকে গুলি করে মানুষকে নামিয়ে দিয়েছে, ফেলে দেওয়া হয়েছে। রাষ্ট্রের আরেকটা জিনিস গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ফারদিনের নামটা আমরা সবাই শুনেছি। এই বিষয়টা দেখেন কিভাবে একটা ঘৃণা ছড়িয়ে দিল যে সে গাঁজা সেবন করতে গিয়েছিল, তারপরে সন্ত্রাসীদের সাথে হয়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একটা ভিডিও প্রচার করল। এবং তারপরে যাকে বলা হলো যে তার হত্যাকারী, তাকেও ক্রস ফায়ার দেওয়া হলো। একবার ভাবেন তো, একটা মানুষ আত্মহত্যা করতে বা ওরকম যদি লোক হয়, সে কি সারা শহরে ঘুরবে? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তার টেলিফোন ট্র্যাক করে সেই রামপুরার থেকে শুরু করে সদরঘাট থেকে যাত্রাবাড়ির থেকে সাইদাবাদ থেকে ওই সুলতানা কামাল কি বলে ব্রিজ, তারপরে লাফ দিয়ে পড়লো, টুস করে পানিতে পড়ে গেল। এই যে গল্পগুলি বানানো হয়েছিল, দেখেন তার আগে একটু খেয়াল করে দেখেন এই ছেলেটা বুয়েটের ছেলে, এ তো আন্দোলন করেছিল। আপনার মনে থাকার কথা, 15ই আগস্ট পালন করা নিয়ে আওয়ামী লীগ বুয়েটে ঢোকার চেষ্টা করেছিল, সেটা প্রবল বাধা পেয়েছিল এবং সফল হতে পারেনি। এবং এটা হতে পারে, আমরা সন্দেহ করি, ওই ঘটনার প্রেক্ষিতে এক ধরনের ভয়ার্থ পরিবেশ তৈরি করার জন্য এই ছেলেটিকে, যেহেতু সেও একজন সংগঠক ছিল, তাকে হতে পারে এই প্রক্রিয়ায় হত্যা করে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে বুয়েটের যে সাধারণ ছাত্রদের আন্দোলন, সেইটাকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, স্তম্ভিত করে দেওয়ার জন্য একটা গল্প ফেঁদেছে, যে গল্পের ভিতর মাদক আছে, নারী আছে, অন্য এক বিষয়, যাতে মানুষ প্রশ্ন আর করতে না চায়। আজকে দুর্ভাগ্য যে আমাদেরকে এই কাজ করতে যে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। যেহেতু এখনো আমরা এই বিষয়গুলির অনুসন্ধান পর্বে আছি, অনেক কিছু বলার ছিল। আমি আসছি আবার কাছে, কিন্তু অন্যভাবে যতটুকু সম্ভব আমি আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করব। মিস্টার জাহিদ নওয়াজ খান, আমার প্রশ্ন যে আজকে মানবাধিকার পরিস্থিতি বা 6 মাস পেরোলো অভ্যুত্থানের পরে কি, কিন্তু সেই সঙ্গে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে এই যে বিগত রিজিমের যে ব্রুটালিটি, মানে এটি আসলে ভাষায় প্রকাশ করবার মতো না। এবং আপনি যত ঘটনা শুনবেন, এবং আপনি জানেন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করে, কিন্তু ইতিহাসের খুব নির্মম পরিণতি যে এই টাইরান বলি বা এই ব্রুটালিটি যার নেতৃত্বে হয়েছে, তার পিঠা উৎসবে যারা যোগ দিয়েছেন, তার গানের আসরে যারা ছিলেন, আজকে সে যখন বিপদে বা তার স্থাপনা যখন তার আবেগের সঙ্গে যুক্ত, আক্রান্ত, তার দেশের সারা দেশের নেতাকর্মীদের বাড়ি আক্রান্ত, তখন সেই সব পাশে থাকা মানুষগুলো একজনও নেই। বরং যারা তখন তার দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মিস্টার নূর খানের মতো মানুষ, আনু মোহাম্মদের মতো শিক্ষক, বুদ্ধিজীবী, যাকে প্রায় নিয়মিত রাস্তায় নামতে হতো আর নিয়মিত রাস্তায় লাঠিপেটা খেতে হতো তার আমলে, তারাই এখন তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেন, বিবৃতি দেন। তার পক্ষে বলতে আমি যে এই অন্যায়ের প্রতিবাদ করেন, অপকর্মের প্রতিবাদ করেন। কীভাবে দেখবেন আপনি? থ্যাংক ইউ। প্রথম বিষয় হচ্ছে যে এতক্ষণ ভাই যেগুলো বলছিলেন, আপনি দেখেন যে রিসেন্টলি চিফ অ্যাডভাইজার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বিশেষ করে 32 নম্বরের হামলার পর, এবং উনি এই কথাটা বলেছিলেন যে ইংলিশে বললে যে আন্ডারস্ট্যান্ডেবল, যে বাংলায় বললে এই বিষয়টা বোধগম্য, যে আপনার বোধগম্য কারণেই এই জাতীয় হয়তো রিটেলিয়েশন ঘটছে। ভাই এতক্ষণ যে বর্ণনা দিলেন, যে অবস্থার মধ্য দিয়ে আগের 15 বছর বা আমি ধরলাম যে আগের 12 বছর, হ্যাঁ, যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছে,
তার এক ধরনের ক্ষোভের জায়গা থেকে এই জাতীয় রিটেলিয়েশন ঘটে থাকতে পারে। এটা আমার বক্তব্য না, এটা চিফ অ্যাডভাইজার আপনার স্ক্রিনে বা সরকারি বিবৃতির মধ্যে সেটা আছে। বাট সমস্যা হচ্ছে এখানেই যে আপনি যখন এই যে এই প্রতিহিংসা ঘটবে তখন সেটা ইন্ডিভিজুয়ালি আপনি একরকমভাবে দেখতে পারেন, বাট রাষ্ট্রের এখানে নির্মোহ থাকার কোনো সুযোগ নেই, বা শুধুমাত্র বক্তৃতা বিবৃতি দিয়েই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। তো সেক্ষেত্রে আমাদের অবস্থা, মানবাধিকারের অবস্থা আগের মতো না, বাট আমরা কিছু বিচ্যুতি দেখছি এবং সেই বিচ্যুতির কিছু প্রকাশ আমরা ঘটছে। এবং যেটা আপনি বলছিলেন যে আগের 15 বছর যারা এই মানবাধিকার রক্ষার জন্যে বা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অথবা জনগণের যে কোনো অধিকার, আপনি দেখেন যে আনু মোহাম্মদ উনি কিন্তু প্রথম 2 আগস্ট যিনি এক দফা ঘোষণা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, মানে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, বা এইরকম যারা এই আপনি দেখেন যে টিআইবির যিনি ইফতেখার সাহেব, ওনারা 15 বছর ধরে আমাদের যে সব অর্থনৈতিক অপরাধ ঘটেছে সেগুলো জাতির সামনে প্রজেক্ট করেছেন। কিন্তু যখন বিষয় আসলো যে এই অন্তর্বর্তী সরকারের সময় যখন ওই মানবাধিকারের বিচ্যুতির ঘটনা ঘটলো, আপনি দেখেন ওনারাই কিন্তু সোচ্চার হলেন। এর মানে হচ্ছে যে আগে সোচ্চার হওয়ার পিছনে তাদের কোনো ব্যক্তিগত বা অন্য কোনো স্বার্থের বিষয় ছিল না, এবং এখনও একইভাবে সোচ্চার হওয়ার পিছনে সেই ব্যক্তিগত কোনো স্বার্থের বিষয় নেই। বিষয়টা কোথায় তার সাথে সম্পর্কিত আপনি যে প্রশ্ন, কিন্তু আগের শাসক তাদেরকে রেহাই দেয়নি। হ্যাঁ, এবং আগের শাসক যাদের তেল তাল গ্রহণ করেছে, যাদেরকে লালন পালন করেছে, আমি বলছি তারা কেউ পাশে নেই। এটার সাথে সম্পর্কিত যে এই মানুষগুলো আগেও সোচ্চার ছিলেন, এখনো সোচ্চার আছেন, কিন্তু আপনি যাদের কথা বলছেন যে সেটা হোক পিঠা উৎসব, সেটা হোক কোনো পুরস্কার, পদক অথবা হোয়াট এভার, এখন তাদের সোচ্চার হওয়ার ক্ষেত্রে দুটো সমস্যা আছে। নাম্বার 1 হচ্ছে যে তাদের সেই নৈতিক সাহসটা নেই, বিশেষ করে আগের 15 বছরের গুম খুন অপরাধ যা আছে তার সঙ্গে জুলাই আগস্ট মাসের যে গণহারে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেভাবে বাচ্চাদেরকে মারা হয়েছে, অন্তত ওই হত্যাকাণ্ডের দৃশ্য মানে কেউ দেখার পরে এই মুহূর্তে এসে সেই নৈতিক সাহস তারা পাবেন না যে যেহেতু আবার তাদের সেই আগের সুযোগ সুবিধা নেওয়ার অংশ তারা, হ্যাঁ, এই কারণে তারা সেটা পারছেন না। একটা হচ্ছে নৈতিক সাহসের বিষয়, আরেকটা হচ্ছে যে তারা হয়তো বুঝতে পারছেন যে অদূর ভবিষ্যতে আবারও সেই কিছু পাওয়ার মতো সম্ভাবনা নেই। সো অদূর ভবিষ্যতে কিছু পাওয়ার মতো সম্ভাবনা নাই থাকে, তাহলে কেন আমি আবার এই মুহূর্তে তাদের মতো ভাবনার জায়গা থেকে বিপদে পড়তে যাব। আবার সোচ্চার যে নেই এরকমও না, আমি বলছি ওনারা না, ওনারা যারা সোচ্চার আছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা তো হচ্ছে যে আগের সরকারের যারা ফলোয়ার বলি, কর্মী বলি, নেতা বলি, ইয়াং অংশ যারা, তারা হয়তো সোচ্চার আছে, অনেকে দেশের বাইরে থেকে সোচ্চার বেশি, দেশের বাইরে থেকে, আবার দেশের ভেতরেও অনেকে হয়তো তারা মনে করছে তারা হয়তো আগের আমলে যে খুব বেশি কোনো পক্ষের সোচ্চার ছিল এরকম না, কিন্তু তারা হয়তো মনে করছে যে এই মুহূর্তে এটা দৃশ্যমান তাদের কাছে যে এই ক্ষেত্রে এখন এই জায়গা থেকে আগের যে রেজিম, সেই রেজিমের ব্যক্তিগুলো যেহেতু কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে যেটা আপনি প্রোটেস্ট করতে পারেন, লাইক আপনার 32 নম্বর, যে এখন 32 নম্বরে কে ভাঙবে? 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান ঘটলো তখন মূলত আক্রান্ত হয়েছে 3টে স্থাপনা, একটি হচ্ছে গণভবন অবশ্যই, এবং এটাই টার্গেট ছিল যে 5ই আগস্টের মার্চটা ছিল মার্চ টু ঢাকা, এবং তারপর তারা গণভবনে আসবেন। আক্রান্ত হয়েছে 32 নম্বর, আক্রান্ত হচ্ছে সংসদ ভবন। তারপরে কিন্তু এতদিন কিন্তু আর ওই রকম কোনো বিষয় আসা ছিল না। এরপরে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে উস্কানি দিয়েছেন, ভাষণ দিবেন, সেই কারণে এখন এখানে কয়েকটা বিষয় আছে। যে একটা হচ্ছে যে যারা মানে পুরোপুরিভাবেই কোট আনকোট এন্টি লিবারেশন ফোর্স, যারা মনে করে যে এই বাড়িটাই হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার পিছনের মূল কিরণক, কোট আনকোট এগেন, ওই একটা অংশ সেখানে যাবে। আরেকটা অংশ আপনি এটা বুঝতে হবে যে অংশটা এই ছাত্র গণ অভ্যুত্থান সফল করেছে তারা কোনোভাবেই চাইবে না যে সেটা শুধুমাত্র আদর্শিক কারণে, তাদের ব্যক্তিগত কারণও, নিরাপত্তার কারণও কোনোভাবেই তারা চাইবে না যে এই রেজিম কোনো না কোনোভাবে আবার কামব্যাক করুক। সো ওইরকম একটা অংশ থাকতে পারে, বাট এন্ড অফ দ্য ডেতে এটা ছিল সরকারের দায়িত্ব যে, এবং সেটাও কিন্তু যে আপনার বুলডোজার মিছিল করে যাবে সেটাকে আটকে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের ছিল, এবং সরকার
পরে বক্তৃতা বিবৃতি দিলেও সেখানে যে খুব সক্রিয় ছিল, আমি একটা রিপোর্ট দেখেছি যে রাত 9টার পরে ওই অঞ্চলে কোনো পুলিশ ছিল না, এর মানে পুলিশ উইথড্র হয়েছিল। আমরা দেখেছি সেনাবাহিনী গিয়েছিল, সেনাবাহিনী একটা মার্চের মতো করে গিয়েছে, আবার ব্যাক করেছে। এর মানে হচ্ছে যে সরকারের একটা অংশ, আমি বলবো না যে সরকার অ্যাজ এ হোল, সরকারের একটা অংশ চেয়েছে যে এটা হোক। এবং তারপরে যখন চিফ অ্যাডভাইজার সাহেব বিবৃতি দিলেন যে এটার ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আমরা কিন্তু সেটাও কিছু দেখি নাই যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ আছে কিনা। সো আমি যেটা ফাইনালি বলবো যে আগের 15 বছরের মানবাধিকার, যেটা মূল প্রশ্ন ছিল যে মানবাধিকার লঙ্ঘনের, এটা কোনো তুলনা আপনি আগামী 150 বছরে পাবেন না হয়তো, কিন্তু স্টিল ইট ইজ বিকজ অফ ডক্টর ইউনূস গভর্নমেন্ট। সো আপনি আশাই করবেন যে এখানে ন্যূনতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে। এবং ওনার ইনফ্যাক্ট ওনার ওয়ান কল ইজ এনাফ। যদি উনি রিয়েলি মিন করে কল করেন তাহলে এই জাতীয় যে ঘটনা ঘটে সেটা বন্ধ করা সম্ভব। আপনার কাছে আবার প্রশ্ন থাকলো যে পরিস্থিতি আসলে ওনার নিয়ন্ত্রণে কতখানি আছে, এই প্রশ্নটা আমি রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে শুনতে আসছি। দ্বিতীয় প্রশ্ন যেটা আমি আপনাকে করতে চাই যে একটা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, ডিপ রুটেড পলিটিক্যাল পার্টি, আমাদের মুক্তিযুদ্ধে তার অবদান আছে, স্বাধীনোত্তর বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামে যেমন অবদান আছে, দেশটাকে ধ্বংস করবার ক্ষেত্রেও তার উপর এখন আর কেউ নেই, এবং তার মতো তো নির্মম শাসক পৃথিবীতে খুব অল্প খুঁজলে এখন পাওয়া যাবে। আমি জাস্ট একটু বোঝাচ্ছি, কামব্যাক করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলো বা তাদের যারা প্রতিপক্ষ তারা বলছে না যে তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না, ব্যান করতে হবে, নির্বাচন করতে যাবেন, কেউ কিন্তু এখনও বলছে না। বড়রা কোনো কোনো কর্নার থেকে বলা হচ্ছে। তারপরেও এই যে আওয়ামী লীগের হয়ে যারা কথা বলছেন, ইনক্লুডিং শেখ হাসিনা, সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কোনো নেতাকর্মীর কাছ থেকে আপনি আজকে পর্যন্ত শুনেছেন কি না যে তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতাপ আছে? ক্ষমা প্রার্থনা তো অনেক পরের ব্যাপার। এটা হয় কি করে আমি এটাই বুঝতে পারি না। ফরগেট অ্যাবাউট 13-14 ইয়ার্স অর 10 ইয়ার্স, জাস্ট 36 দিনে যা ঘটেছে আবু সাইদের মৃত্যু থেকে তারপরের ঘটনা যদি আরও ছোট করে আনি, 16 জুলাই থেকে 5 আগস্ট, এই কয়দিনে যা ঘটলো সেটার ব্যাপারে তাদের মধ্যে কোনো মানবিকতার প্রকাশ আমি আজকে পর্যন্ত, আমার সঙ্গে অনেকের কথা হয়, নানাভাবে কথা হয়, যেহেতু সব পক্ষের সঙ্গেই কথা হয়, বাট আমি কিন্তু দেখেন সবাই তারা বলবার চেষ্টা করেন আগে এটা হয়েছে তাহলে কি এখন এটা হতে হবে, এটা কি ভালো হচ্ছে, আমরা না হয় ভুল করেছি, আমরা না হয় খারাপ করেছি, এখন সেই খারাপটা হতে হবে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু তাদের মধ্যে আমি এটা দেখি না কখনো। না মানে কেন দেখি না আমি, এটাও আপনার কাছে প্রশ্নটা থাকবে। আমি মিস্টার নূর খানের কাছে সেহেতু দুটো প্রশ্ন, আপনি কি মনে করেন কিনা প্রফেসর ইউনূসের নিয়ন্ত্রণ আছে তার সরকারের উপরে, রাষ্ট্রযন্ত্রের উপরে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে আওয়ামী লীগ ফিরতে চাইছে, কিন্তু আসলে তাদের ফেরার, আপনি তো নৈতিক মনোবলের কথা বলেছেন, কিন্তু আসলে তাদের ব্রুটালিটির ওই জায়গা থেকে তারা আসলে নিজেদেরকে মুক্ত করবার জায়গা আছে কিনা? কারণ আমি তাদের মধ্যে কোনো লক্ষণ টক্ষণ দেখি না। মিস্টার নূর খান, আমি যেটা আপনার কাছে শুনতে চাই, আপনি কিছু স্টোরি বলেছেন, এরকম আরও অনেক বেদনাদায়ক স্টোরি হয়তো আমরা শুনবো ভবিষ্যতে, বা অনেকে অতীত থেকে কিছু জানি, কিন্তু এই গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্য হিসেবে আপনি শিওর যে আপনারা অপরাধী হিসেবে যাদেরকে আমরা সামাজিকভাবে ইতিমধ্যেই নাম জানি, হয়তো আপনি বলেছেন বেশ যথার্থই যে প্রমাণিত হওয়ার আগে তো সেটা আমরা বলতে পারছি না, তাদের সঙ্গে কথাবার্তা বলে মানে আপনারা কি পেলেন? বা তাদের এই বিভিন্ন একদম নিচের দিকে যারা, উপরের দিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাঝ লেভেলে যারা অপারেশনে ছিলেন, নিশ্চয়ই তাদের সঙ্গে আপনাদের প্রচুর কথাবার্তা হচ্ছে। সো তাদেরকে কিভাবে রিড করলেন, কি আপনার ফাইন্ডিংস কি একটু আমি বুঝতে চাই। দেখেন, আমি দুইটা অংশতে ভাগ করতে চাই আমার আলোচনা এখন এই পর্যায়ে। একটা হচ্ছে গুম সংক্রান্ত বা বিগত দিনে কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, আরেকটা আমি মিস করে গেছি গত আলোচনায়, সেটা হচ্ছে বর্তমান মানবাধিকার পরিস্থিতি। এটাও আমাদের আসলে আলোচনা হওয়া দরকার। প্রথম হচ্ছে, দেখেন যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা ধরে রাখেন যে বিভিন্ন বাহিনী বা নীতি নির্ধারকদের সব পর্যায়ের বাহিনীগুলির একেবারে নিচের থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, এবং তাদের কথাবার্তার মধ্য দিয়ে একটা জিনিস খুব স্পষ্ট, তাদের কথাবার্তার ভিতরে এই যে অপরাধ যে তারা সংগঠিত করেছে বা যুক্ত ছিল, স্বইচ্ছায় হোক নির্দেশনায় হোক, এটার স্বীকৃতি পেয়েছি আমরা। অর্থাৎ এটা স্বীকৃতি পাওয়া গেছে।
শেষ পর্যন্ত এড়াতে পারেননি, তারা এড়াতে স্বীকার করতে পারেননি। বাধ্য হয়েছেন সবাই। দ্বিতীয় হচ্ছে তারা নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু অ্যাজ এ ইনভেস্টিগেটর আমি নিশ্চিত যে এটা দিয়ে যথেষ্ট প্রমাণ করার যথেষ্ট জায়গা আমাদের এসে গেছে। আমি জাস্ট আপনাদের ইনভেস্টিগেশনের সময় আপনাদের কমিশনের বাইরে যারা মানে কমিশনের বাইরে অন্য কেউ থাকেন, যেমন ধরেন অন্যান্য সময় ইনভেস্টিগেশনের সময় বা এই যে গোয়েন্দা সংস্থাগুলো আগে নিয়ে যেত বা পুলিশ যাদেরকে নিয়ে যেত রিমান্ডে নিয়ে গিয়ে নানাভাবে টর্চার ভয় টয় দেখে নানাভাবে কথাবার্তা বের করতো, আপনাদের ক্ষেত্রে কি হয়, সেরকম কিছু আমাদের হয়? ক্ষেত্রে আমি খুব স্পষ্টভাবে বলি, আপনারা দেখেছেন যে আমরা একেবারে প্রথম দিন থেকে মানে আমাদের কমিশনের কার্যক্রমে কারো নজরদারি, কারো অংশগ্রহণ এটা আমরা অ্যালাউ করিনি। গুড গুড, থ্যাংক ইউ। এমনকি বলতে পারেন সংবাদকর্মীদেরকেও আমরা আমাদের প্রেমিতে ঢুকতে দেইনি। কারণটা হচ্ছে এই কাজটি একটা মহান গুরুত্বপূর্ণ কাজ। আমরা চাই না ওই যাকে তাকে ধরে আগেই ট্রায়াল করে ফেলানো, যে থ্যাংক ইউ। পসা মতিন বা অমুক এইসব নাম যেতে চাই না। এবং যারা যাচ্ছেন তারাও নির্বিঘ্নে আমাদের সাথে যে কথা বলছেন, এবং সেখানে তৃতীয় কোনো পক্ষ আমাদের কমিশনের বাইরে কেউ উপস্থিত থাকারই সুযোগ নেই। সো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, আমি যে জায়গাটা বলতে যাদের সঙ্গে আপনারা কথাবার্তা বলছেন, কথা বলেছি সেখানে পরিষ্কার যে তাদের অংশগ্রহণটা তারা প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি স্বীকার করেছেন, কেউ আশপাশ দিয়ে স্বীকার করেছেন। এবং তাদের ভিতরে এখন নতুন করে যে জিনিসটা লক্ষ্য করছি, অপরাধীর যে একটা লজ্জা সেটা ফিরে আসছে, অর্থাৎ তারা গিল্টি ফিলিংসটা ফিরে আসছে তাদের। মানে যখন এগুলো করেছেন তখন তাদের যখন প্রথমে আমরা তাদেরকে ডেকেছি তখনও তাদের ভিতরে এটা আমরা লক্ষ্য করিনি। তার মানে তাহলে যখন অপরাধগুলো করেছেন তখনও তাদের ভিতরে থাকার কোনো কারণ নাই যেহেতু। তবে একটা জিনিস খুব স্পষ্ট বুঝেছি, যখন একেবারে টপ লেভেলের যাদের সাক্ষাৎকার গ্রহণ করেছি বা ইন্টারোগেশন করা হয়েছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে ধারণা পাওয়া গেছে, কোনো কোনো ক্ষেত্রে স্পষ্ট তথ্য পাওয়া গেছে যে সেখানে তারেক সিদ্দিকী সাহেব, যিনি সামরিক উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর, এবং প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে সরাসরি এই বাহিনীগুলির নেতৃত্বে যারা আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরকম দু একটি ঘটনা আমরা জেনেছি, পেয়েছি। এবং একজন খুব ঊর্ধ্বতন মানুষকে আমি একটা প্রশ্ন করেছিলাম আমরা, যে এখন যদি তাদেরকে আপনার সামনে মুখোমুখি করা হয় আপনি কি প্রশ্ন করবেন? তিনি ইংরেজিতে যে জবাবটা দিয়েছেন সেটি হচ্ছে, কেন আপনি দেশটা ধ্বংস করলেন? মানে প্রশ্নটা হচ্ছে যে ওনাকে যদি বলা হয় যে শেখ হাসিনা বা তারেক সিদ্দিকীর সামনে এনে দাঁড় করানো হলে তাহলে তারা কি বলবেন? তখন তারা বলবেন যে শেখ হাসিনা কেন আপনি দেশটা ধ্বংস করলেন। শব্দটা এরকমই, ইংরেজি বাংলা করলে দাঁড়ায়। যখন একজন অপরাধী মানে এই সংশ্লিষ্ট ব্যক্তিকে একটু যারা অর্ডার ফলো করতে বাধ্য নিম্ন পর্যায়ের, তো যারা এই ধরনের ঘটনা শেষ পরিণতিটা ঘটান, তারা কেঁদে দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, মাপ চেয়েছেন। কেউ কেউ বলেছেন, আমরা জানি আমাদের বিচারে কি হবে, আমাদের সন্তানদের বেঁচে থাকার মতো আমার যে পাওনা সেটা যাতে দেয়া হয়। আমার একটা প্রশ্ন, আপনার কি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রশ্ন তাদেরকে করেছেন যে আপনারা যেই কাজগুলো করছেন আপনাদের পরিবারের, আপনাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এটা জানে কিনা, বা তারা আপনাদের কখনো কিছু বলেছে কিনা এই বিষয়ে? প্রথম এবং শেষ কথা হচ্ছে, এরা সবাই এই জায়গাতে পরিবার থেকে মানে পরিবারের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতেন না। না, কিন্তু সোসাইটিতে ধরেন তো অনেকের নামে অনেক রকম নানাভাবে, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা কখনো তাদেরকে প্রশ্ন করে? আসলে তাদেরকে প্রশ্ন করার জায়গায় পরিবার ছিল না, বাস্তবতাটা এরকম। প্রথম হচ্ছে তারা মহাশক্তিশালী ছিলেন, দুই জায়গা তাদের শক্তি ছিল, একটা হচ্ছে অস্ত্রের শক্তি আর একটা হচ্ছে অর্থের শক্তি। রাষ্ট্র ক্ষমতা যে কি জিনিস তারা এনজয় করেছে। তো সেই ক্ষেত্রে পরিবারও তাদের কাছে তুচ্ছ ছিল? হ্যাঁ, পরিবার তুচ্ছ ছিল, বা পরিবার ওইটাও পরিবারও এনজয় করছে, পরিবারও এনজয় করেছে। গুড, এইটা আমার কাছে যেটা মনে হয়েছে। এরপরে হচ্ছে আমরা অনেককেই বলেছি যে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের উচিত আপনাদের পরিবারকে
সব কিছু বলা এবং তাদের সাহায্য কামনা করা, কারণ পরিণতিটা কোন দিকে যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে যে জিনিসটা লক্ষ্য করেছি আমরা, যে কোনো ব্যক্তির নামে চারিদিক থেকে যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা এমন সমস্ত ঘটনা, এমন সমস্ত সংখ্যা বলেছে যেটা না আমরা একটা সুস্থ মানুষ কল্পনাও করতে পারবো না। কিন্তু বিশ্বাসযোগ্য এই কারণে, যখন আমি যে দেখছি 4 ফিট বাই 2.5 ফিটের একটা জায়গায়, প্রথম দিকে আমরা দেখেছি 5 ফিট বাই 2.5 ফিট, 3 ফিট, সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে 4 ফিট 1-2 ইঞ্চি আর 2.5 ফিট এরকম একটি জায়গায়, সেখানে আবার প্রস্রাব পায়খানার জায়গা একটু আলাদা করা, সেখানে মাসের পর মাস মানুষকে রাখা হয়েছে। এবং আমাদের কাছ থেকে গোপন রাখার জন্য ওখানে নতুন দেওয়াল তুলে এমনভাবে মানে আলাদা করে রেখেছে যে ওইটা দেওয়াল না ভেঙে আমরা বের করতে পারছিলাম না। তার মানে ওই প্রবণতা এখনো অব্যাহত আছে, ওটা ওই কাজটা করতে হতে পারে ভবিষ্যতে, কেউ না কেউ তো দেওয়াল তুলেছে, আপনাদের কাছ থেকে আড়াল করতে চাইছে। এটাকে অস্বীকার করার উপায় নাই, যদি সেটা না চাইতো তাহলে তো এটা ওপেন রাখতো, আমরা ইজি। তার মানে ওই সিস্টেম এখনো আছে। এবং আমরা যেগুলিকে আমরা সিক্রেট সেল বলি, সেল মানে গারত্ব সব জায়গায় আছে জানি, কিন্তু সিক্রেট শব্দটা আমরা ব্যবহার করছি কোন জায়গাগুলির ব্যাপারে। যেমন একটা জায়গায় আমরা ছোট ছোট সেল পেলাম, তার উপরে লেখা রেশন শপ, রেশন শপের তালা মারা, সেটা ভেঙে আমরা পেলাম। তারপর ওই যে বিল্ডিং মানে ওয়াল উঠিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা ভেঙে আমাদের সহকর্মীরা যে পেলেন। এগুলো দেখার পরে কোনো মানুষের পক্ষে সুস্থ থাকা খুব কঠিন, 1। 2 নাম্বার হচ্ছে যেই ধরনের নির্যাতনের চিহ্ন আমরা পেয়েছি, স্মারক পেয়েছি, অর্থাৎ ইলেকট্রিক চেয়ার পেলাম, এটাকে গোডাউনে ডাম্পিং করে রাখা হয়েছে, সেটা বের করলাম। আসলে অফিসাররা সবই জানতো, কিন্তু আমাদেরকে বের করতে হয়েছে, কেউ কিন্তু আমাদেরকে সহযোগিতা করেনি। আমি শব্দটা এটাই বললাম, সহযোগিতা করেনি। হ্যাঁ, মানে কোনো সদস্য যাদের বিবেক আছে তারা আকারে ইঙ্গিতে ইশারায় আমাদের কাজকে এগিয়ে দিয়েছে, এর চেয়ে বেশি না বলি। একটা জিনিস প্রথম হচ্ছে, আমি জাস্ট আরেকটু ছোট করে এই জায়গাটা বুঝতে চাই, এই যে এটা কি ইনস্টিটিউশনের ইন্টারেস্টে তারা করছেন, যে ইনস্টিটিউশনের সম্মানটা এখনো যদি কোনোভাবে রক্ষা করা যায়, অথবা ভবিষ্যতে এই কাজগুলো আমাদের করতে হবে, নাকি এদের মধ্যে কেউ কেউ ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, যে আরো মানে খুঁড়তে গেলে হয়তো আমরাও জড়িয়ে পড়তে পারি, কি কারণে? প্রথম মানে এরকম একটা অভ্যুত্থানের পরে, এরকম একটা পরিস্থিতির পরে কেন প্রথম এই জায়গাটায় সহযোগিতাটা পাওয়া যাবে? দেখেন, তারা ততটুক পর্যন্ত দ্বার উন্মুক্ত করছেন যতটুক পর্যন্ত দ্বার উন্মুক্ত করলে ওই গ্রে এরিয়ার উপর আমরা ঢুকতে পারি না। যখনই আমরা গ্রে এরিয়াতে একটু চেষ্টা করি, তখনই বাধাগুলি, অসহযোগিতাগুলি আমাদের সামনে আসে। যেমন ধরুন, আমরা এটাও পেয়েছি তথ্য, মনে করেন 200 মোবাইল নাম্বার, যেটা অবজার্ভ করে ওরা বুঝেছে যে এই মোবাইল নাম্বারগুলো দিয়েই সারা দেশে আন্দোলন সংগঠিত করার চেষ্টা হচ্ছে, বা বোমাবাজি হচ্ছে, বা অগ্নিসংযোগ হচ্ছে, এরকম কিছু। এই নাম্বারটা কোনো একটা সংস্থা দিচ্ছে র্যাবের কাছে বা ডিবির কাছে, তারপরে ইন্টেলিজেন্স উইং ওই নাম্বার থেকে লোকেট করছে যে তাদের অবস্থান এই মুহূর্তে অমুক জায়গায়, এবং সেখানে আরও 3-4টা নাম্বার ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে যে একটা ইউনিট ওই এলাকা ঘিরে ফেলতেছে, তারপর দেখা যাচ্ছে যে আরেকটা উইং অপারেশন করছে, এবং চালাকিটা করছে যে যারা ঘিরে রাখছে তারাও কিন্তু জানে ওখানে কি হচ্ছে, কারণ 100 গজের ভিতরে ঘটনাটা ঘটছে, এবং যারা ঘটাচ্ছে এবং যারা তথ্যগুলো দিচ্ছে সব কিন্তু একে অপরকে সহযোগিতা করছে। তো এখন যখন অনুসন্ধান চালানো হয়, তখন তারা এমন একটা ভাব করে যে আমি জানি না ওই ঘরের ভিতর কী হচ্ছে, আমি তো ঘরের বাইরে কর্ডন দিয়ে রেখেছি। তো
তো তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনার বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাতদের আপনি চিনেন নাই, কিন্তু বাইরে দাঁড়ানো যে দুইজন পাহারা দিচ্ছিল ডাকাতদের রক্ষা করার জন্য, পাবলিক তাদেরকে চিহ্নিত করেছে, সুতরাং সেও ডাকাতের অংশ কিনা। বলে আপনারা বুঝবেন না, এটা হচ্ছে ডাকাতি আর ওইটা হচ্ছে মানে সামরিক বাহিনী বা কোনো বাহিনীর অপারেশন, এরকম আর কি। তো আসলে দিন শেষে এরা কেউই অপরাধ থেকে বেরিয়ে, মানে এই অপরাধী চিহ্নিত হওয়ার থেকে বেঁচে যেতে পারবেন না। কিন্তু নানানভাবে চেষ্টা হচ্ছে। দেখেন একটা ছোট্ট ব্যাপার, যে আপনারা জানেন যে কয়েকটা এলাকায় আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সাংবাদিক, প্রধান উপদেষ্টা, আমরা কমিশন এবং ভিকটিম পরিবার, এটা তো পত্রিকায় আসছে, যাবে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ওটা স্থগিত, তারপর আবার দেখলাম ওখানে যাওয়া হবে। এই জিনিসগুলি কি মিন করে? এই জিনিসগুলি কি তথ্য পাবলিককে দিচ্ছে? এটা আমাদেরকে আসলে বের করতে হবে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন বাহিনীগুলির ভিতরে আছে, এই প্রশ্ন রাজনীতিবিদরাও করেন, অনেক বুদ্ধি যারা খোঁজখবর রাখেন তারাও বলেন। একটা কথা আমাদের প্রায় আমাদের শুনতে হয়, এটা আমরা ফ্যাসিস্টের ওই সময় থেকে শুনি, ব্যক্তির দায় বাহিনী নেবে না। কিন্তু বাহিনীগুলি যখন পুরামাত্রায় জড়ায় যায়, তখন কি এটার ব্যক্তির দায় থাকে? আপনি আপনার হেফাজতে মাসের পর মাস একজন ব্রিগেডিয়ার জেনারেল, আপনারই মানে সহকর্মী, তাকে 8 বছর আটকিয়ে রাখলেন। এই দায় থেকে কি এই 8 বছরে যারা কাজ করেছেন ওই এলাকায় তারা বাদ যাবেন? বা আজকে যারা এটাকে এক ধরনের বাধা, মানে তাদের দিক থেকে মনে করছেন যে এটা বাধা, ওনারা তো বলতে পারেন যে এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তাদের উপর এসছে, এরকম সব রকমই। আমাদের কথা হচ্ছে আমরা নিচের দিকে গেলামই না, সুপিরিয়র রেসপন্সিবিলিটি স্বীকার করে নেন না, তলেও তো একটা বিচারের জায়গায় আমরা পৌঁছাতে পারি। অথবা কেউ বলুক না আমি অর্ডার দিয়ে ধরে ইমপ্লিমেন্ট করেছি, ওদের ক্ষমা করে দেন, আমাকে যদি আপনি এই জায়গা আটকে রাখেন এই ঘরটিতে, তাহলে কি চ্যানেল আই কর্তৃপক্ষ অস্বীকার করতে পারবে? উদ্ধারের পর কর্তৃপক্ষের হেড যিনি, তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। অনেকগুলো বিষয় আছে, আসলে আরও খোলামেলা আলোচনা দেশের স্বার্থে হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশের সংস্কৃতি অত দূর পারমিট করে না, যার জন্য আমাকে এখানে আপাতত আমি এইবার সেকেন্ড পার্টটা আলোচনা করতে চাই, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যেমন সাম্প্রতিককালে যে প্রশ্নটা করেছেন, এই পার্টটা একটু পরে শুনি না, এইটা একটু সাথে দেওয়া ভালো। ঠিক আছে, বলুন। যেমন আমার দেখা যেই ধরনের মামলাগুলি হচ্ছে, এটি ঠিক ফ্যাসিজমের সময় ফ্যাসিস্ট সরকার যেভাবে মামলা দিত, একই স্টাইলে মামলা হচ্ছে। আমরা আজকেই আমি একটা খবর পেলাম যে টেলিভিশনে একটা স্ক্রলের কারণে একজন ব্যক্তিকে ওই টিভি থেকে 1 মাসের জন্য বিদায় নিতে হয়েছিল, গতকাল তিনি জয়েন করেছেন। এটা তো ওই আগেরই স্টাইল দেখছি, কোনো এক জায়গার ফোনের কারণে। তারপর ধরেন মামলা, ঘটনা ঘটলো চিটাগাং রোডে, ইউনাইটেড গ্রুপের একজনের নামে দিয়ে দিল মামলা। একজন মানে উপসচিব, সে কোনো এককালে একটা বরফকল তদন্তে যে কি পেয়েছিল, সেখানে একটা মামলার ঘটনায় তাকে আসামি করে দিল, পরিবেশ দপ্তরের মানে কি এরকম। তারপর আমরা দেখছি যে অনেক রাজনীতিবিদ যে হয়তো ওই সময় ওই জায়গায় অবস্থান করার সুযোগ নাই, তার বিরুদ্ধে মামলা দিয়ে দিল। মামলাগুলি তো সঠিকভাবে যদি আমরা দায়ের না করতে পারি, তাহলে এই যে গণহত্যা করে চিল্লাচ্ছি, এই বিচারটা কি করা সম্ভব হবে? কারণ মামলার দায়েরের ক্ষেত্রে যদি ত্রুটি হয়ে যায়, তারপর ধরেন এখন যদি আমাকে কেউ রাস্তায় ধরে পিটায় বা বলে যে আগামীকাল থেকে তুমি আর তোমার অফিসে আসতে পারবে না, তোমাকে আমরা চাই না। কেন? তুমি ওই যে গত পরশুদিন টেলিভিশনে বলছো না 32 নাম্বার নিয়ে, তোমাকে চাই না। আমি যদি একটা জিডি করতে যাই, থানা সে জিডি নিচ্ছে না, নিবে না, নিচ্ছে না বলতে নিবে না। কারণ আমি অনেকগুলি ঘটনা জানি, যেরকম চাকরি স্থলে যোগ দিতে দিচ্ছে না, জিডি করতে যাচ্ছে, থানা জিডি গ্রহণ করছে না। এবং মানে এই জায়গাটা আইন বা হিউম্যান রাইটস কাজ করছে না মানুষের, এক ধরনের ভয়। মানে এইটা নিলে
কে অখুশি হয় এরকম একটি ব্যাপার দেখছি। তারপরে এই যে মব জাস্টিসের নামে যে ঘটনাটা শুরুতেই ঘটে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওষুধ কিনতে, বিশ্ববিদ্যালয় এলাকায় ওষুধ কিনতে একটা ছেলে গিয়েছিল, যুবক, যে কিনা একটা পা ছিল না, তার পুঙ্গু মানুষ, তাকে পিটিয়ে মেরে ফেললো। হয়তো সে স্বৈরাচারের সংগঠন করত, তার কি বিচার করার সুযোগ ছিল না? আসেন, এই যে সাম্প্রতিককালে সেনাবাহিনীর হাতে বেশ কয়েকটা ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে হত্যাকাণ্ডের, এগুলোর তদন্ত বা বিচার এগুলি প্রকাশ্যে হওয়া উচিত, জনগণের জানা উচিত। এগুলি শুধু ওই যে আর্মির তদন্ত বা আর্মির ওই যে কি বলে কি ট্রায়াল কোর্ট মার্শাল, এইটা করলে আমরা জানবো না, এবং এই ধরনের অপরাধীরা মানে পার পাচ্ছে না, অপরাধীদের মানুষ বুঝবে সেটাও বোঝার সুযোগ রাখছে না। আমার কাছে কেন যেন মনে হয় সাম্প্রতিককালে যে বিভিন্ন স্বৈরাচারের বাড়ি ঘরের, এখন তো আর সেই 5ই আগস্ট না, 6 মাস হয়ে গেছে। এখন যখন 32 নম্বরে আঘাত হয়, এখন যখন মন্ত্রী এমপি সাবেক দোসরদের বাড়িঘর পোড়ানো হয়, ভাঙা হয়, অনেককে আঘাত করা হয়, পাল্টিও হচ্ছে কোনো কোনো জায়গায় ইতিমধ্যে দেখেছি। এই সব ঘটনার কারণ আমার কাছে মনে হয় কোনো একটা সুপ্ত গোষ্ঠী তাদের সুপ্ত বাসনার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ক্ষমতার দিকে। এটি আমি কোনো বাহিনীর প্রতি ইঙ্গিত দিচ্ছি না, সবাই এটা পরিষ্কার। আরো অনেক বড় জিনিস আমার এন্টিনায় কাজ করছে, এবং দিন শেষে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা হচ্ছে, নির্বাচনটিকে প্রলম্বিত করার চেষ্টা হচ্ছে, এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ডিস্ট্রয় করার একটা অপচেষ্টা কতিপয় ব্যক্তির মাথা থেকে বেরোচ্ছে। জাহিদ খান, আপনাকে দুটো প্রশ্ন ছিল, একটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপরে নিয়ন্ত্রণ কতখানি দেখতে পান, দ্বিতীয়টা হচ্ছে আওয়ামী লীগ ফেরত আসতে চাইছে, আসবে কি আসবে না, আইন সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক শক্তিগুলো সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বা জনগণ। তা আমার প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে অনুতাপ, অনুশোচনা সেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি যদি প্রথম প্রশ্ন যেটা যে গভর্নমেন্টের ওপর ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণ পুরোটা আছে কিনা, মানে আমি কি মনে করি, আপনি দেখেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ হয়েছেন, তো একটা এমন ঘটনায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এটা নেতৃত্ব দিয়েছেন ওনারা চেয়েছেন যে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করুক। তো এক্ষেত্রে দুটো বিষয় ছিল, ওনারা খুবই ব্রিলিয়ান্ট, কারণ ওই মুহূর্তে বাংলাদেশের যদি আমি সংহতির কথা বলি, মেবি ডক্টর ইউনূসই একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি এসে সবাইকে এক করতে পারতেন বা এক করতে পারেন। সো দ্যাট ওয়াজ ভেরি ওয়াইজ ডিসিশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এবং এক ধরনের গ্লোবাল অ্যাটেনশন যেহেতু ছিল, গ্লোবালি যেহেতু উনি অত্যন্ত পরিচিত, যেহেতু একটা সকল রিকগনিশনের বিষয় ছিল যে এমন একটা ভায়োলেন্ট, মানে প্রোটেস্টটা ভায়োলেন্ট না, মানে ভায়োলেন্টলি একটা প্রোটেস্টকে ধ্বংস করতে গিয়ে একটা সরকারের পতন হয়েছে। সো সেটা একটা গ্লোবাল পার্সপেক্টিভ ছিল, এবং ডক্টর ইউনূস ওই অর্থ সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। এবং মানুষের মধ্যেও ওই মুহূর্তে মনে হয়েছে যে একমাত্র উনি এসে, আমি সেটা রিকনসিলিয়েশন বলি, রিকনস্ট্রাকশন বলি, রিবিল্ডিং বলি, হোয়াট এভার, এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। সো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস হচ্ছেন পারফেক্ট ব্যক্তি। প্রশ্ন হচ্ছে যে উনি একেবারেই পুরোটা নিয়ন্ত্রণ করেন কিনা বা করতে পারেন কিনা। আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ডক্টর ইউনূস ইজ নট এ পারসন যিনি রাষ্ট্রীয় যেসব কর্মকাণ্ড ঘটে তার ইচ অ্যান্ড এভরি জায়গাতে উনি ওনার সিদ্ধান্ত দিবেন, ওনার সেই প্র্যাকটিসই নাই। সো উনি চাইবেন যে রাষ্ট্রটা যেভাবে চলা উচিত সেভাবে চলুক, যেখানে তার অ্যাডভাইস দরকার সেখানে উনি সেই অ্যাডভাইসটা দিবেন, আনলাইক শেখ হাসিনা। হ্যাঁ, এবং এটা গুড অর ব্যাড, কিছু মানুষের কাছে মনে হয় যে এটা হয়তো গুড, যে সব কিছু দিয়ে শেখ হাসিনা ওনার সিদ্ধান্ত যে আজকে একটা ট্রেন তেজগাঁওতে আটকে আছে, এটা চলবে কি চলবে না, ওই সিদ্ধান্ত ওবায়দুল কাদের এসে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ট্রেন চলবে বা এই ট্রেন চলবে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। এখন আমি যেটা বুঝছি যে এই 5ই আগস্টের তো কিছু স্টেক হোল্ডার ছিল। নাম্বার ওয়ান স্টেক হোল্ডার অবশ্যই ছাত্ররা, যারা এই আন্দোলনকে সাকসেসফুলি একটা জায়গায় নিয়ে গিয়েছে। নাম্বার টু হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস, তারা হয়তো 5ই আগস্ট পর্যন্ত ওইভাবে প্রকাশ্য ছিল না, কিন্তু অবশ্যই যারা 15 বছর ধরে এন্টি শেখ হাসিনা মুভমেন্টে ছিল তারা এটাকে
অবশ্যই সমর্থন করেছে এবং বিএনপি তো এটাও বলে যে তাদের প্রায় 400 ছেলে এখানে নিহত হয়েছে। থার্ড হচ্ছে যে আমি দেখি যে রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান এর মধ্যে কোনো ইনভলভ ছিল কিনা। অবশ্যই পুলিশ বাহিনী ছিল না, পুলিশ তো ছাত্রদেরকে মেরেছে। আমলাতন্ত্র ছিল না, যদিও তারা 5ই আগস্টের পরে সবচেয়ে আরামে আছেন কিন্তু ওনারা। হ্যাঁ, আপনি পুলিশ ধরছেন, আর্মি ধরছেন, আমলা 2-1জনকে ধরছেন। হ্যাঁ, অ্যাজ ইফ যে ওনারা খুব সুশীল মানুষ। 5ই আগস্টের আগে বা তারও 15 বছর আগে ইলেকশন বলি, অন্য কিছু বলি, তাদের কোনো ইনভলভমেন্ট নাই। হ্যাঁ, এরকম একটা জায়গায় একমাত্র আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে আর্মি। এই অর্থে আমি বলবো যে আর্মি এখানে এসে পার্টিসিপেট করেনি, বাট আপনি জানেন, সবাই জানেন যে 3rd আগস্ট যে মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে তারা দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবে না, এবং প্রকাশ্য সিদ্ধান্ত এটা যে দেশের স্বার্থে জনগণের পাশে। আর সেখানে তাদের যে মিটিংয়ের সিদ্ধান্ত হচ্ছে যে তারা জনগণের উপর গুলি চালাবে না। সো দ্যাট ওয়াজ, এবং উইদিন 48 আওয়ার্স শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। সো এখানে আর্মিও কিন্তু একটা স্টেক হোল্ডার। এখন আমি ধরি যে এই যেসব স্টেক হোল্ডাররা ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণ করছে কিনা বা তারা ডক্টর ইউনূসকে ঠিকমতো রাষ্ট্র চালনা করতে দিচ্ছে কিনা। ইয়েস, ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা হয়তো 5ই আগস্ট থেকে মানে আগস্ট মাসে তারা প্রথম সরকারকে একটা সংহত অবস্থায় আসতে দিতে চেয়েছে। যখন তারা দেখেছে যে তাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো ফুলফিল হচ্ছে না, তখন তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, যে প্রেশার গ্রুপটা কোনো ক্ষেত্রে কারো কাছে আবার মবের মতো মনে হচ্ছে। বাট এটা মেইনলি বিষয় হচ্ছে যে ওই ছাত্রদের আকাঙ্ক্ষার জায়গাটা ফুলফিল না হওয়া। সো এখানে ডক্টর ইউনূসের উপর একটা প্রেশার অলওয়েজ থাকছে। নাম্বার 2 আসেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বিভিন্ন রকম মতামত আছে। বিএনপি তো অবশ্যই চাইবে, কারণ ইলেকশন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো দ্রুত নির্বাচন হোক, এবং অন্যান্য পার্টির মধ্যেও মানে এই বিষয়ে বেশিরভাগই যে আকাঙ্ক্ষা যে ইলেকশনটা দ্রুত হোক। এটা এক ধরনের ডক্টর ইউনূসের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। ফাইনালি যদি আপনি আসেন যে আর্মি প্রথম হচ্ছে যে 3rd আগস্টের পরে আর্মিতে আরও 3টা দরবার এবং 2টা দরবার এবং 3টা অফিসার্স অ্যাড্রেস হয়েছে, এবং সেকেন্ডটা হয়ে মানে 3rd আগস্টের পরে প্রথমটা হয়েছে 17ই আগস্ট, তারপরে হয়েছে আরও 2টা। ওইসব অফিসার্স অ্যাড্রেসে এগেইন আর্মি চিফ মতামত নিয়েছেন এবং তিনি তার সিদ্ধান্ত দিয়েছেন, এবং সেখানে উনি তাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে বাই 2025 পর্যন্ত তোমাদেরকে মাঠে থাকতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ট্যাকেল করতে হবে। আবার একই সঙ্গে না, পাশাপাশি আমরা দেখেছি উনি একটা নির্বাচনের কথা রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে 18 মাস, মানে আমি ধরলাম সেপ্টেম্বরে, হ্যাঁ সেটাও এই 2025-এর মধ্যে। সো এখন এই জায়গাটাতে হচ্ছে যে ডক্টর ইউনূসের উপর বিভিন্ন ধরনের প্রেশার আছে, মাল্টিফেসেটেড। আবার একই সঙ্গে ওনার কিন্তু হিউজ সাপোর্ট এই জায়গা থেকে, যে ছাত্ররা প্রেশার দিচ্ছেন, আবার সেই ছাত্ররাই তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছেন। আর্মি তার ফুল ফ্লেজের সে সাপোর্ট করছে। যে ভাই বলছিলেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, কোনো বাহিনীর কথা বলছি না, ট্রুলি যে এখানে আর্মি থেকে এমন কোনো চেষ্টা নাই যে ডিস্টেবিলাইজ করে ওনারা ইমার্জেন্সি দিতে আসবেন অথবা ক্ষমতা নেবেন, আর সেটাতে ওনারা নাই। হয়তো সেই ডিস্টেবিলাইজ করার চেষ্টাটা অন্য জায়গা থেকে। সো এখন এইসব কারণে ডক্টর ইউনূসের পক্ষে বিভিন্ন প্রেশারকে উনি একসাথে করেই তাকে এগোতে হচ্ছে। হোপফুলি আসিফ নজরুল বলেছেন যে মিড ফেব্রুয়ারি তখন বাংলাদেশে বসন্ত আসবে, সেই বসন্তের সময়ে এখানে একটা পলিটিক্যাল আবার একটা ডিসকাশন শুরু হবে সংস্কার এবং অন্যান্য বিষয়ে। তখন হয়তো আমরা দেখতে পারি যে আসলে আরও কিছুটা স্টেবিলাইজেশন হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, ট্রু যে আপনার মতোই আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যেসব কথাবার্তা আমরা বলি, খুব আনঅফিশিয়ালি কারো মধ্যে রিমোর্স আছে, কিন্তু সেটা হয়তো খুবই ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আপনি যদি আমি একজন জার্নালিস্ট হিসাবে কথা বলছি, তখন যদি উনি কথা বলেন, উনি কিন্তু তার মধ্যে আমি কিন্তু আনঅফিশিয়ালও পাইনি, মানে সেটা হয়তো আপনার ব্যক্তিগত বন্ধু বান্ধবের কাছে, আমি কারো কাছ থেকে শুনছি না বা বোঝার চেষ্টা করছি, বা ইভেন সোশ্যাল মিডিয়াতেও সেটা বলতে একজন সোশ্যাল মিডিয়াতে তো আপনি বলতে অসুবিধা কি, এমন একটা ইমপ্রেশন পাবেন যে আসিফ এখানে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, প্রথমত এত হত্যাকাণ্ডই হয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই হত্যাকাণ্ড পুলিশ করে নাই, পুলিশ মারা গেছে, পুলিশকে মারা হয়েছে, এবং পুলিশের সংখ্যা বলা হচ্ছে 4000। হ্যাঁ, এবং
কোনো একটা থার্ড ফোর্স স্নাইপাররা, ওই স্নাইপাররা মানে আন্দোলনের পক্ষের স্নাইপাররা আন্দোলনকারীদের গুলি করেছে, এরকমও আপনার ন্যারেটিভ আছে। সো তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে আমি ওকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি রিভোর্স থাকুক কি থাকুক না সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, কিন্তু আওয়ামী লীগ তো আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপ্রোচ দিয়ে তারা কামব্যাক করতে পারবে কিনা। আপনি দেখেন যে আগস্ট মাসের শুরু থেকে আওয়ামী লীগ তো বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের বক্তব্য দিয়েছে। প্রথম সজীব ওয়াজেদ জয় দিতেন, তারপর আমরা দেখতে পাচ্ছি ধরে নিচ্ছি যেহেতু ব্লু টিক দেওয়া পেজ আওয়ামী লীগের, সেটা ফেসবুক পেজ, তারা সেখান থেকে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, স্টেটমেন্ট দিয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগ স্টেটমেন্ট দিয়েছে। ট্রু যে সেখান থেকে কোথাও থেকে রিসেন্টলি শেখ হাসিনা ভাষণও দিয়েছেন, কোথাও মিনিমাম কোনো দুঃখবোধ নেই, মিনিমাম কোনো অনুশোচনা নেই, মিনিমাম কোনো অনুতাপ নেই। প্রশ্ন হচ্ছে যে এই অনুশোচনা ছাড়া, এই অনুতাপ ছাড়া, এই আপনি যেটা বলছেন যে গিলটি ফিলিংস, পাপ বোধ ছাড়া, অপরাধ বোধ ছাড়া তারা ব্যাক করতে পারবে কি না? সহজ উত্তর হচ্ছে ইমিডিয়েটলি না। আমাদেরকে ভুলে যেতে হবে। যদি এদেশের মানুষ যখন ভুলে যেতে পারবে যে ইয়েস এই জুলাই আগস্ট মাস যখন আমার এরকম কিছু ঘটে নাই আমাদের ইতিহাসে, হ্যাঁ স্মৃতিতে আসবে না, অথবা কাউন্টার নেগেটিভ যখন প্রতিষ্ঠা তারা যদি করতে পারে, অথবা যারা আছেন ক্ষমতায় ভবিষ্যতে আসবেন তারা যদি ওই রকম অপরাধের মধ্যে জড়িয়ে যান, মানে ওনারা যা করেছেন তার চেয়ে যদি বেশি করেন, ওনারা মানে বিলিয়নের কাছাকাছি করলো। আমি বেশি বলবো না, আপনি একটু বেশি করে বলতে চাইছেন। আমার মনে হয় মোটামুটি ধারে কাছে গেলে মানুষ তখন মনে করতে পারে যে ইয়েস, হ্যাঁ একমাত্র উপায় হচ্ছে তখন যে আর একটু খারাপ, মানে খারাপের সাথে যখন আপনি কম্পারিজনে যাবেন তখন হয়তো তাদের এটা কাম ব্যাক করে, বাট সেটা নট ভেরি সুন। সো ক্লোজিং রিমার্কস মিস্টার নূর খান। দেখেন, বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেখানে কিন্তু ক্ষমা চাওয়া, দুঃখ, এই জিনিসগুলি নেই। ওই যে জামাত তো আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে, এখন অনেকে বলে জামাত তো চায় না, এটা নেই, একেবারে অনেস্টলি বলি নেই। বাংলাদেশের পুলিশ এবং র্যাব এক ধরনের ক্ষমা চেয়েছেন, কিন্তু দেখেন আরও তো সংস্থাগুলি রয়েছে, তারা তো দুঃখ প্রকাশও করেননি, ক্ষমাও চাননি। তাদের এই নির্লিপ্ততা আসলে বাহিনীগুলিকে জড়ায় ফেলতেছে। বাহিনীর ভিতর কত নয় 1% লোক বা 2% লোক যুক্ত হবেন এই ধরনের অপরাধে, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসলে অসুবিধাটা নেই, বরং ওটাকে রাগঢাক করতে যে পুরা বাহিনী নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে। যে কথাটি আগে বলেছেন আমি আবারও বললাম সেটা। আর একটা জিনিস হচ্ছে যে জিল্লুর ভাইরা যে ধরনের অবস্থা ফেস করে আসছেন গত 15 বছরে, এখন পর্যন্ত এই 6 মাসে ফেস করতে হয়নি, কিন্তু আগামীতে ওই অবস্থাটি মানে আমি সেটা বলবো না যে ফেস করতে হচ্ছে না, হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে পরিস্থিতির বদল হয়, মানে এখন আরেকটা পরিস্থিতি নতুন করে হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা হয়তো ফোন পাবো না, হয়তো রাস্তায় ধরবে না, কিন্তু রাস্তায় গণপিটুনি দিবে না এইটা বলা কঠিন, এবং একটা ভয় কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেটি সরকারের নির্লিপ্ততা। আপনি আপনার প্রতিষ্ঠানে যেখানে বসে কাজ করেন সেটাই আপনি টিকে রাখতে পারবেন কি না? হ্যাঁ, সেটা নিয়ে তো প্রশ্ন আছে, কারণ প্রশ্ন আছে বলেই তো শুরুতে বললাম যে দেখেন জিল্লুর ভাই, আইন ও সালিশ কেন্দ্রের ফান্ড আটকেছিল স্বরাষ্ট্র, মানে স্বৈরাচারী গোষ্ঠী। এখন পর্যন্ত 3 মাস হয়ে গেল ফান্ড ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছে, খবর নেই। অথচ এই সরকারকে এই সরকার এনজিও সরকার বলা হয়, এনজিও ক্রাসি চলছে 3 মাস আগে, আড়াই মাস থেকে 3 মাস আগে সরকারের মানবাধিকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, আপনি জানেন যে 250 মানুষ যেখানে কাজ করতো সেখানে 6 জন মানুষ এখন কাজ করে, তাও বেতন ছাড়া। তো একটা জিনিসই শেষ বলবো, সেটা হচ্ছে সব কিছুরই শেষ যার, শেষ ভালো যার, সব ভালো তার। জাহিদ নওয়াজ খান। যেটা হলো আপনি যেটা বলছিলাম যে রিমোর্স নেই, পাশাপাশি এটাও বলতে হবে যে নির্লজ্জ। আপনি দেখেন যে এখন প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা, আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা। আওয়ামী লীগের ইন্টারনালি তারা বসে আছে যে মেবি আপনার ট্রাম্প ক্ষমতায় এসছে, আমেরিকান পলিসি কিছু চেঞ্জ হবে, সেখানে আমেরিকা ইন্ডিয়া এমন কোনো একটা নেগোসিয়েশন হবে যে নেগোসিয়েশনে আবার টুপ করে তারা ঢুকে পড়বে অথবা
ক্ষমতায় না গেলেও ক্ষমতার কাছাকাছি চলে আসবে। আমরা তো ভিডিও রেকর্ডও দেখলাম ট্রাম্পের ছবি দিয়ে এটা তো প্ল্যাকার্ড। এখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আসলে আপনি যা ইচ্ছা তাই বলছেন। তো আমি শেষ যদি করতে বলেন যে আজকে স্বরাষ্ট্র সচিবের একটা ব্রিফিং আমি দেখছিলাম। তো স্বরাষ্ট্র সচিবের কাছে যেটা আপনি ভাই বলছিলেন যে মামলা বিষয়ে এবং মামলা বাণিজ্য বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, এবং এটা আমাদের চারপাশে আমরা প্রচুর দেখেছি যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, কোনো একটা ইনকামের জন্য বা অন্য কোনো বিষয়ে, হ্যাঁ, অথবা আপনি ভবিষ্যতে এগোতে পারেন সেটা থামিয়ে দেওয়ার জন্যে। তো উনি উত্তর দিয়েছেন যে এটা শুধুমাত্র এখনকার সমস্যা না, এটা সামগ্রিকভাবেই পুলিশ বাহিনীর একটা সমস্যা। সো উনি এটা ওইভাবে অ্যাড্রেস করতে চান। তো ঠিক আছে, ফাইন, বাট আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা যদি সব কিছুই সামগ্রিকভাবে ভাবতে যাই তাহলে আমাদের ইমিডিয়েট যে আকাঙ্ক্ষা সেটা হয়তো পূর্ণ হবে না। সো উচিত হবে সরকারের এবং অন্য স্টেক হোল্ডারদের সামগ্রিক ভাবনা আমরা সামগ্রিক জায়গায় রাখবো, বাট এই 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা থেকে তাদের এই রক্তদান, আত্মত্যাগ, এটাকে যদি আপনি সম্মান জানাতে চান তাহলে ইমিডিয়েট যেসব আকাঙ্ক্ষা আছে সেগুলো যেন সরকার পূর্ণ করার ক্ষেত্রে উদ্যোগী হন। আর একটা জিনিস একটু বলি, ছোট্ট করে প্লিজ। আজ থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, গতকাল থেকে। একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে, বিগত দিনের অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো না। ক্লিন হার্ট বা অন্যান্য যেগুলি হয়েছে, আর মাদকের বিরুদ্ধে যেটা তো ভয়ঙ্কর, এখানে তো আরো অপারেশন ডেভিল হান্ট নামটার মধ্যে দিয়ে কিন্তু, এবং যেই প্রেক্ষাপটে এটা শুরু হয়েছে এক ধরনের ঘৃণা তো আছে এর মধ্যে, এবং ঘৃণা ছড়াতে আমরা অভ্যস্ত। ডেভিল শব্দ দিয়ে মানে সব ডেভিল না, কিন্তু মনে হয়েছে যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে ডেভিল চিহ্নিত করে তাদেরকে। এই অপারেশনের জন্য দৃষ্টিভঙ্গিটা নিরপেক্ষ হয়, সেটা একটা বড় প্রশ্ন। কোনো একটা বিশেষ গোষ্ঠীকে দমন পীড়ন করার জন্য না হয়। আপনার কি মনে হয় যে এই জাতীয় অভিযান সেক্ষেত্রে কি হিউম্যান রাইটস অবশ্যই না বলছি যে হিউম্যান রাইটস লুক আফটার করার জন্য সেলের মতো কিছু থাকা উচিত? এগুলি তো অবশ্যই উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা 17 বছরও যদি এইটা নিয়ে কান্নাকাটি করি সেটা হবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জাহিদ নেউজ খান এবং মিস্টার মোহাম্মদ খান, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, সবাই না হলেও যারা সুবিধাভোগী তারা বাদ দিয়ে আমরা এদেশের নাগরিকরা বিগত বছরগুলোতে শঙ্কার মধ্যে ছিলাম, আমরা এখনও শঙ্কার মধ্যেই আছি, এবং এই শঙ্কা কবে কাটবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি, কিন্তু এটা কাটা খুব জরুরি। মিস্টার জাহিদ নওয়াজ খান বলছিলেন যে বিগত দিনে যেই ব্রুটালিটি আমরা দেখেছি, এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা রাজনৈতিকভাবে কামব্যাক করবার চেষ্টা করছেন। ইমিডিয়েট কোনো সম্ভাবনা তিনি দেখেন না। কারো কারো ভাষায় এটা আশঙ্কাও হতে পারে, সেরকম আশঙ্কা করবারও কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না, কারণ তাদের মধ্যে ওই বোধটাই নাই যে তারা কী ধরনের অপরাধ আসলে করেছেন। খুব বেশি পেছনে গেলাম না, যেই চিত্র মিস্টার নূর খান চিত্রিত করছিলেন বা বর্ণনা করছিলেন, শুধুমাত্র ওই কয়েকদিনের জুলাই আগস্টের সেই কয়েকদিনের ঘটনাই যথেষ্ট তারা আসলে কোন পর্যায়ের ব্রুটাল সেটা প্রমাণ করবার জন্যে। তবে না, যারা এখন ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন তারা যদি তাদের কাছাকাছি যাবার চেষ্টা করেন, অথবা আমাদের সেই গোল্ডফিশ মেমোরির কারণে আমরা যদি সব বিস্তৃত হয়ে যাই, তাহলে হয়তো তারা কখনো না কখনো ফেরত আসবেন। কিন্তু তাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটি দিয়ে তারা ফেরত আসতে পারবেন না। তারা হয়তো বলতে পারেন যে অন্য রাজনৈতিক শক্তি তো আছে, আজ পর্যন্ত 53 বছর একবারও ক্ষমার কথা বলেনি, ভুল স্বীকার করেনি, তারাও তো রাজনীতিতে আছে, কিন্তু তারা কোনো অবস্থায় আছেন এবং তাদেরকে মানুষ কীভাবে দেখে সেটা একটু তারা নিজেরাই ভালোভাবে চিন্তা করলে খুঁজে পাবেন। মিস্টার নূর খান বেশ কিছু বর্ণনা করেছেন, এই বর্ণনার কোনো শেষ নেই, এবং এগুলো হয়তো আরও নির্মম বর্ণনার কথাও আমরা শুনতে পারবো। যারা অপরাধ করেছেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটাও আমরা পরে জানবার হয়তো চেষ্টা করব। কিন্তু তিনি একটা পর্যায়ে শেষের দিকে সে কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু ঝুঁকির মধ্যে আছে। আমরা কিন্তু গণতন্ত্র নিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আছি, কিন্তু সেটা তিনি মনে করেন ঝুঁকির মধ্যে আছে। তিনি আশঙ্কা করছেন যে নির্বাচন প্রলম্বিত হতে পারে। দুটো কারণে মিস্টার জাহিদ নওয়াজ খানকেও আমি সরাসরি প্রশ্ন না করে অন্যভাবে প্রশ্নটা করেছিলাম যে একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আসলে এই সরকারের আছে কিনা, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সরকারের একটা অংশ আসলে নির্বাচন চায় কিনা, সেটাও একটা বিষয়। আবার ধারণা যে
মিস্টার নূর খানের কথার মধ্যেও সেই একই আশঙ্কা আছে এবং তিনি ডেমোক্রেটিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করবার হ্যাঁ তাদের ভালো দিক আছে, মন্দ দিক আছে, আগলি দিক আছে, কিন্তু তারপরে তাদেরকে আর আপনি গণতন্ত্র চর্চা করবেন, রাজনৈতিক দল লাগবে এবং তাদেরকে দিয়ে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেখানে তাদেরকে যখন নানা রকমের প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয় সেটাও একটা বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে তিনি ইঙ্গিত করছিলেন এবং তিনি বলছিলেন যে এটা করছে তিনি এই কারণে, যদিও তার আমাদের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বহু অভিযোগ আছে, তার নতুন অভিযোগ নয়, কারণ তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন, এটাই তার কাজ। কিন্তু আজকে তিনি বলছেন যে বিশেষ ক্ষেত্রে এই যে শঙ্কাগুলো ব্যক্ত করছেন সেগুলোর জন্য তিনি তাদের উপরে অভিযোগের তীরটা ছুটছেন না। তিনি বলছেন যে এর মধ্যে একটা সুপ্ত গোষ্ঠী আছে যাদের সুপ্ত বাসনা আছে। আমরা কম বেশি অনুমান করতে পারি, বুঝতে পারি, কিন্তু হয়তো অনেকে এখনও ভয় বলছেন না। কিন্তু ওই আবু সাঈদের মতো ভয়টা আসলে আমাদের কাটাতে হবে, না হলে আমাদের বিপদ আরও অনেক বেশি, আরও অন্ধকার দিকে আমরা এগিয়ে যাব। এবং সরকারের জন্য একটাই কথা, অনেক ভুল হয়েছে, সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, ভিজিবল কিনা, ফাংশন করছে কিনা সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু ওই যে মিস্টার নূর খান উল্লেখ করছিলেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষমেশ দ্রুততার সঙ্গে যেটি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভালো নির্বাচন তারা করতে পারেন সেটা খুব ভালো হবে। আর ওই অপারেশন ডেভিল হান্ট সেটা যেন নিরপেক্ষতার সঙ্গে হয় এবং প্রকৃত অপরাধীর চিহ্নিত করা হয় এবং কারো যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়। আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।